তীব্র গরমে পুড়ছে দেশ। যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। 7 দিন বন্ধ স্কুল কলেজ। দেশীয় খেলা প্রসারের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তোলার আহ্বান। উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ। অমান্যকারীদের তালিকা হচ্ছে। ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ এখনো চালু হয়নি, মিলছে বাকি সব সেবা। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা শোষণের শিকার বলছে জাতিসংঘ। মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তাপদাহে পুড়ছে দেশ। টানা 3 দিন ধরে পারদের রেকর্ড খুলনা বিভাগে। আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 42.6 ডিগ্রি। এদিকে বাইরে যাওয়ার সময় ছাতা আর পানির সাথে রাখার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। সহকর্মীদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। খরতাপে পুড়ছে সারা দেশ। আবহাওয়া অফিস বলছে, রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা এবং ঢাকা ও রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবারও একই মাত্রা ছিল এ জেলায়। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত মানুষ। জনশূন্য হয়ে পড়েছে সড়কগুলো। এখানে কখনো 40, কখনো 41, আজকে সর্বোচ্চ 42.6 তাপমাত্রা, এবং আসলে মানুষের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। যশোর জেনারেল হাসপাতালে বেড়েছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীর সংখ্যা। মাত্রাতিরিক্ত গরমে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেহেতু পানির স্তর নিচে নেমে যায়, যার ফলে কিন্তু একটু সংক্রমণের সংখ্যা বেড়ে যায়, ডায়রিয়া রোগীর সংখ্যা একটু বাড়ছে। যেমন গতকাল ছিল সব মিলিয়ে শিশু এবং বয়স্ক 18 জন, আজকে সেটা কিন্তু 26 জন। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গার এত মাত্রা গরম এর আগে আমরা দেখিনি। রাস্তায় মানুষ বের হতে পারছে না, আগুনে হলকার মতো আবহাওয়াটা। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। টানা তাপদাহে চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। শরীর পাতা না যাচ্ছে, হ্যাঁ, তাও কাজ করতে হয়েছে আমার। প্রচণ্ড গরম, কাস্টমার নাই, কাজ কাম নাই। রোদে তো রিক্সা চালানো যাচ্ছে না, ছাওয়াটা পেলে একটু রেস্ট লিছি। তাপপ্রবাহে হাঁসফাঁস পাবনার জনজীবন। তৃষ্ণা মেটাতে ফুটপাতে শরবতের দোকানে ভিড় বাড়ছে। ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। ছাতিবাদী গাড়ি চালাচ্ছি, ভাড়াটা খুব কম। তাপমাত্রা বেশি, এখন মনে করেন যে খুব অধৈর্য ধরে যাচ্ছে। অনেক গরম, বাইরে হতেই কঠিন। রংপুরেও বয়ে যাচ্ছে তাপদাহ। চরম ভোগান্তিতে শিক্ষার্থী, শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ। গরমের তাপেতে আর বাহিরে বের হওয়া যাচ্ছে না। মাথা ব্যথা করে, তারপর ঠিক মতো পড়ালেখা করতে অসুবিধা হয়। দিন যাচ্ছে, গরম বাড়তেছে, পানির পিপাসা লাগতেছে বারবার, মাথা না ভিজেলে হচ্ছে না। গোপালগঞ্জে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন থেকে প্রাণীকুল। প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। আর বাইরে বের হলে ছাতা আর পানি সাথে রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সাথে একটি বোতলে পানি রাখে যে যেখানে যায়, এবং বাইরে যখন কাজ করবে তখন যেন ছায়াঘেরা অবস্থা, যেখানে যেখানে ছায়া আছে সেই সব জায়গায় অবস্থান করে, তাহলে হয়তো আমরা এর হাত থেকে বাঁচতে পারবো। এছাড়াও এই সময় একটা ডায়রিয়ার একটা প্রচণ্ড প্রকোপ হতে পারে, সেক্ষেত্রেও এই একই পরামর্শ আমাদের। নাটোরে তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লু হাওয়ায় হাঁসফাঁস অবস্থা। তাপদাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত। জেলার দুর্গম চরাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে এর প্রভাব তুলনামূলক বেশি। মানে এত প্রচণ্ড পরিমাণের গরম, মানে তীব্র সহ্য করার মতো না। অস্থির ভাব লাগতেছে,
তারপরে এখন যাইতে হবে কর্মজীবী মানুষ, তাই কর্মের জন্য যাইতেছি। কুমিল্লায় হাসফাস অবস্থা। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে ঝাঁপিয়ে পড়ছে পুকুরে। শরীর ভিজিয়ে দিচ্ছে নলকূপের পানিতে। রত্না সামান, একুশে টেলিভিশন। এদিকে বড় ধরনের ঝড় বৃষ্টি ছাড়া তীব্র তাপপ্রবাহ সহসাই থামছে না। আবহাওয়া অফিসের তথ্য, মাস জুড়ে এমন তাপপ্রবাহ থাকবে। পরিস্থিতি বিবেচনায় স্কুল, কলেজ ও মাদ্রাসায় 1 সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে তাপপ্রবাহ। গরমের তীব্রতায় ত্রাহি ত্রাহি অবস্থা জনজীবনের। বাস্তবতা বিবেচনায় দেশের সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ করেছে সরকার। শ্রমজীবী মানুষ নিরুপায়, ঘর থেকে বেরোতেই হয় তাদের। গরম থেকে বাঁচতে চেষ্টার অন্ত নেই তাই। সবার হাতে হাতে পানির বোতল, আইসক্রিম কিংবা শরবত, মৌসুমি ফলে ঠান্ডা থাকার আপ্রাণ চেষ্টা। বিশাল কষ্ট, রোজগার করতে পারতেছি না ঠিকমতো, ওদের কারণে বাইরে গেতেছে না। গতবারের চেয়ে এবছর অনেকটাই গরম বেশি তুলনামূলক। তো ঈদের পর থেকে গরমের চাপটা একটু বেশি যাইতেছে। গরমটা অসম্ভব, সহ্য করতে পারি না, না পাইরা শুয়ে রইলাম। ওই আপনার রস আছে না 10টা গ্লাস 15টা গ্লাস যেগুলো বেচতেছে, মিনিমাম 15টা 12টা 14টাকে খাওয়া লাগতেছে। আবহাওয়া অফিসের কাছে তেমন সুখবর নেই। চলতি মাসের 25 তারিখের পর বজ্রসহ ঝড়ের সম্ভাবনা আছে। দেশে বিচ্ছিন্নভাবে যেসব ঝড় বৃষ্টি হচ্ছে তা এই তাপ কমাতে যথেষ্ট নয় একেবারে। এই এপ্রিল মাস জুড়েই অব্যাহত থাকবে। এই যে তাপপ্রবাহ বহমান রয়েছে তা থেকে রেমেডির পরিত্রাণের একমাত্র উপায় হলো বজ্রঝড় সংঘটিত হওয়া। যে বজ্রঝড় হলে সাধারণত তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি, পক্ষান্তরে কোনো জায়গায় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যের দিক বিবেচনায় রেখে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত স্থানে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ও চিকিৎসকরা। এক্সট্রা বোতল দেওয়া, যে বোতলের ভিতরে হতে পারে যে খুব ঘেমে গেলে হালকা একটু ডাবের পানি দিতে পারে, বা অল্প করে একটু স্যালাইনের পানিও দিতে পারে, যে ওই সময়টা তোমরা এক্সট্রা পানি খেলে বারবার করে একটু পরপর পানি খেলে সেটা করতে পারে। 42.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে এই তাপমাত্রা। কখনো 44 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের মতো ফিল হতে পারে। চলমান পরিস্থিতিতে 3 দিনের হিট অ্যালার্ট শেষে আবারও একই ঘোষণা আসার শঙ্কা রয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলাধুলায় উন্নতির মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাঁকালো আয়োজন হয়। গানে আর কবিতায় বর্ণিল প্রদর্শনীতে মূর্ত হয়ে ওঠে মুক্তিযুদ্ধ ও বাঙালির চেতনা, দেশপ্রেমে জাতির পিতা ও বঙ্গমাতার অবদান। এ সময় শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরো বেশি আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের দ্বারস্থ হবার ফলে জনগণের দল হিসেবে বিএনপি নিজেদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্থানীয় নির্বাচনে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠোর নির্দেশনার কথা জানান ওবায়দুল কাদের। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। অলরেডি যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করে যাচ্ছে। জনগণের দল নয় বিএনপি, সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলেও অভিযোগ তোলেন ওবায়দুল কাদের। বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থান হারিয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই, যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হরিরামপুর ও সিংগাইর উপজেলা নির্বাচনের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার। এ সময় বিএনপির উদ্দেশ্যে ইসি বলেন, অনেকে রাজনৈতিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তাদের সমর্থকরা কেউ কেউ নির্বাচন করছেন। ফ্লেক্সিবল করা হয়েছে, অর্থাৎ স্বাধীনভাবে দাঁড়াতে পারবেন, যে কেউ ইচ্ছা করলে তার রাজনৈতিক পরিচয়ের কোনো প্রয়োজন নাই। একসাথে যদি রাজনৈতিক কোনো দল তার প্রার্থী দিতে পারে তাহলে দিতে পারে। এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। ঢাকার শিশু হাসপাতালে আগুনের ঘটনায় কার্ডিয়াক আইসিইউ পুড়ে যাওয়ায় বন্ধ রয়েছে সেটার কার্যক্রম। তবে বাকি সব ধরনের সেবা মিলছে দেশের একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতালটিতে। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, দ্রুত সময়ের মধ্যে আইসিইউ পুনরায় চালু করা হবে। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। 3 দিনের ব্যবধানে ঢাকা শিশু হাসপাতালে আবারও আগুনের ঘটনায় বেশ উদ্বেগ উৎকণ্ঠায় রোগী ও তাদের স্বজনরা। কার্ডিয়াক আইসিইউ, পোস্ট ক্যাথ আর এইচডিইউ ছিল হাসপাতালের বি ব্লকের 5ম তলায়। শুক্রবার লাগা আগুনে পুড়ে গেছে পুরো ইউনিটটি। আগুন লাগার ঘটনার পর থেকে আতঙ্কিত সবাই, কিন্তু বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে শিশুদের। অক্সিজেন রাখুন যায় না, অক্সিজেন ছাড়া রাখলে বাবু লীল হয়ে জায়গা। মানে আমগো সেনা নিরাপদ না, যা শিশু তো আর মাইরা লান যাইব না, শিশুকে তো রাখতে হবেই। এনআইসিইউ বর্তমানে 2-3 রোগী একটা বেডে আছে, কারণ পরিস্থিতি শিকার, কারণ এখানে অক্সিজেন নাই, 5 অক্সিজেন পড়ে গেছে সব। এই অক্সিজেনের অভাবে এখানে নিয়ে আসছে, এখানে বর্তমানে চিকিৎসাধীন আছে। তবে এই আগুনে হাসপাতালের সেবা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমাদের একটা তদন্ত কমিটি করছে, ওনারা তো ক্লিয়ারেন্স না দিলে ওখানে আমরা কাজ করতে পারছি না। কিন্তু আমাদের আউটডোর বেসিস প্লাস কার্ডিয়াকের রোগী মানে কি যেটা আইসিইউ সেইটা বন্ধ আছে, কিন্তু কার্ডিয়াক আদার্স ডিপার্টমেন্ট আমাদের চালু আছে। আগুনে পুড়ে যাওয়া হাসপাতালটি পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, স্বল্প সময়ের মধ্যে ইউনিটটি চালু করা হবে। যত দ্রুত সম্ভব এটাকে রিকভার করা যায়। আর এটার কারণের জন্য আমি ওনাকে বলছি, ওনার তদন্ত কমিটি হলে আমরা অবশ্যই কারণটা বের করব। কারণ হাসপাতালে অগ্নিকাণ্ড এটা খুবই ভয়াবহ একটা জিনিস। তাদের তো অল্টারনেটিভ ব্যবস্থা, আমাদের এনআইসিইউ আছে, আরও যে সমস্ত আইসিইউ আছে সেখানেতে রুগীদেরকে শিফট করা হচ্ছে এবং ওনারা আরও বিকল্প চিন্তাভাবনা করে যাতে আরও রুগী আসলে যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেবে। আগুনের ঘটনায় 3 দিনের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন। একই সঙ্গে আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা। দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে তারা মানবেতর দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা গ্রেফতার, আটক, দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে প্রতিবেদনে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু, ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ শেষের আশা।
পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধ হলে কমবে মাংসের দাম, এলাকা ভিত্তিক খামার গড়ে তোলার তাগিদ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। তৃণমূল পর্যায়ে নারীদের পরিবেশ সুরক্ষায় কাজে লাগানো গেলে তা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অনেকটাই সহায়ক হবে বলে মনে করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে জাতীয় অপরাজিতা সম্মেলনে যোগ দেন স্পিকার। সারা দেশ থেকে প্রায় 9,000 নারী সম্মেলনে যোগ দিয়েছেন। এ সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজগুলো করেছেন তা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। স্পিকার আরও বলেন, অপরাজিতা নেটওয়ার্কের নারীদের এমন একটা প্ল্যাটফর্ম যা সমাজের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ দূরীকরণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করতে পারবে। যে জনগণ আমাদেরকে ভোটে নির্বাচিত করে তাদের আস্থাটা যেন আমরা রক্ষা করি এবং তাদের পাশে যেন আমরা থাকি এবং তাদের সেবায় যেন আমরা কাজ করি। এটুকু করতে পারলেই দেখবেন যে নারী রাজনৈতিক ক্ষমতায়নের চিত্র অনেক বেশি পাল্টে গেছে। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার রোধে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সরকারের 100তম দিন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে যোগ দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় বলেন, যারা গণতন্ত্রের শত্রু এবং স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না তাদের বিপক্ষে লড়াই চলবে। তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের জন্য সুন্দর ও সুষ্ঠু পরিবেশ তৈরি করার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। যারা উগ্রবাদ, জঙ্গিবাদ এবং মুক্তিযুদ্ধ বিরোধী অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে যাদের অবস্থান, তারাই মিথ্যা অপপ্রচার এবং ডিসইনফরমেশনের উপরে ভর করে তাদের রাজনীতি বা অপরাজনীতি করেন। তথ্য পাওয়ার অধিকার আইনগতভাবে যেটি নিশ্চিত করা হয়েছে সেটিকে বাস্তবেও আমরা আরও বেশি নিশ্চিত করতে চাই। পঞ্চম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে দৃশ্যমান হল যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর 4.8 কিলোমিটার। জাপানের জাইকা ও সরকারের যৌথ সহযোগিতায় 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালের 29 নভেম্বর শুরু হওয়া রেল সেতুটি টাঙ্গাইল সিরাজগঞ্জ দুটি ভাগে বিভক্ত। এই কাজ এখন শেষ পর্যায়ে। 5 সহস্রাধিক শ্রমিক কর্মচারী ও প্রকৌশলীদের সুদক্ষতায় 50টি পায়ার নির্মাণের পর 49 নম্বর স্প্যান বসানোর মধ্য দিয়ে এই সেতুটি এখন পুরো দৃশ্যমান। সেতুর দুই পারের বাসিন্দা ও জেলাবাসীও আনন্দে উচ্ছ্বসিত। তাদের দাবি, আগামী বিজয়ের মাসে রেল সেতুটি খুলে দেয়ার। নির্ধারিত সময়ের মধ্যে আমরা প্রজেক্টটা হ্যান্ডওভার করব। প্রধানমন্ত্রীর প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমাদের উত্তরবঙ্গের প্রতি এবং অর্থনৈতিক এবং ব্যবসায়িক সব ক্ষেত্রে আমাদের একটা অগ্রগতি আসবে ইনশাল্লাহ এই সেতুর মাধ্যমে। উন্নত জাতের গরু পালন, ঘাস চাষ বৃদ্ধি সহ পশুবাহী ট্রাকে চাঁদাবাজি কমানো গেলে মাংসের দাম অনেকাংশে কমানো সম্ভব বলছেন খামারি ও ব্যবসায়ীরা। এছাড়া সুষ্ঠু বিপণন ব্যবস্থার পাশাপাশি এলাকা ভিত্তিক মাংস ও দুধ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার উপরও গুরুত্ব দিচ্ছেন প্রাণীবিজ্ঞানীরা। আর এই খাতে অধিকতর উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি বেসরকারি প্রচেষ্টায় গত 2 দশকে মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফ এবং প্রাণী সম্পদ অধিদপ্তর ডিএলএস এর তথ্য বলছে দেশে 12 লাখেরও বেশি খামার রয়েছে। এসব খামারে প্রায় 1 কোটি লোকের কর্মসংস্থানের পাশাপাশি খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিএলএস বলছে 2021-22 অর্থবছরে দেশে 92,65,000, 2022-23 অর্থবছরে 87,10,000 মেট্রিক টন মাংস উৎপাদন হয়েছে। বাৎসরিক মাথাপিছু মাংস গ্রহণ প্রায় 50.14 কেজি, যা চাহিদার তুলনায় বেশি। তবে ব্যবসায়ী ও প্রাণীবিজ্ঞানীরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ডিএলএস বলে যে আমরা সেলফ সাফিসিয়েন্ট ইন মিট প্রোডাকশন, ওদের ডাটাবেস যেটা হয়তো থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। আমরা পশুপালনে স্বয়ংসম্পন্ন হয়েছি। এই যে একটা ফাঁকা বুলি আওড়ায়, এখান থেকে বাইরে আসতে হবে। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় বাজারে সংকট তৈরি হয় বলেও মনে করেন তারা। 2018 সালে ঢাকা সিটি কর্পোরেশন হঠাৎ মুক্ত বাজার অর্থনীতির নামে মাংসের মূল্য নির্ধারণ করলেন না।
সর্বশেষ মাংসের মূল্য নির্ধারিত ছিল 320 টাকা। কত সালে? 2018 সালে। 2019 সালে এটা 500 টাকা হয়ে গেল। 22 সালে 700 টাকা, 23 সালে 800 টাকা। গেল বছর সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় উঠে আসে বাংলাদেশে 1 কেজি গরুর মাংসের দাম $6.94, মালয়েশিয়াতে $5.37, নেপালে $4.29 এবং পাকিস্তানে $3.60। বর্তমানে স্থানভেদে গরুর মাংসের কেজি 700 টাকা থেকে 1000 টাকা, খাসির মাংসের দাম আরও বেশি। সংশ্লিষ্টরা বলছেন পশুপালনে অন্তত 70% খরচ হয় খাদ্যে। সম্প্রতি দানাদার খাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। পাশাপাশি পশুবাহী ট্রাকে চাঁদাবাজি, প্রতি গরু থেকে বাড়তি এবং একাধিকবার শুল্ক আদায়সহ পরিবহন খরচ বাড়ার কারণে মাংসের দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি দানাদার গোখাদ্য বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে। অন্যদিকে সবুজ ঘাস বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। ব্যবস্থায় উৎপাদন খরচ কমাতে প্রাণীবিজ্ঞানীরা সবুজ ঘাস চাষের তাগিদ দেন। এছাড়া কোল্ড স্টোরেজ সুবিধা বৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কথাও বলছেন তারা। পাশাপাশি পশুর উপজাত বা বাই প্রোডাক্টের সঠিক দাম নিশ্চিতের তাগিদ তাদের। এছাড়া অল্প খাবার দিয়ে বেশি মাংস উৎপাদন হয় এমন গরু পালনের তাগিদ বিজ্ঞানীর। এক্ষেত্রে ব্রাহ্মা জাতের গরুর উৎপাদন বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। যেহেতু সরকার দুধ উৎপাদনে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য ব্রাহ্মা জাতের গরুর উৎপাদনে নিরুৎসাহিত করছে, তাই মাংস ও দুধের জন্য পৃথক পরিকল্পনা নেয়ার তাগিদ বিজ্ঞানীদের। যদি আমরা জুনিং করতে পারতাম, ধরেন যে ওই ক্যাটেল বিফ ক্যাটেল রিজনের কিছু কোস্টাল বেল্ট আছে, তারপরে হিলি এরিয়ায় আছে, ওইটা হলে আরও কার্কাসের পরিমাণ আরও বেশি হইতো ব্রাহ্মণ ক্যাটেলের। এটা ক্রস ব্রিডের ডেইরি ক্যাট আছে, এর তো বেশি হইতো আর কি। জাত উন্নয়নের মাধ্যমে আমরা যদি মাংস উৎপাদন করতে পারি এবং আমরা কিন্তু ওই জায়গাটাতে যাচ্ছি, আমাদের সরকার এটা নিয়ে কাজ করছে। প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন সরকার মাংস ও দুধ উৎপাদন দুটোকে গুরুত্ব দিচ্ছে। যেখানে গরুর শুধুমাত্র মাংস বৃদ্ধি হতে পারে, তারপরে দুগ্ধজাত চাহিদা অনুযায়ী এরিয়া এবং তার ফিজিবিলিটিস এগুলো স্টাডি করে আমরা এই ধরনের পরিকল্পনা হাতে নিই। মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে বলেও জানান মন্ত্রী। যোগাযোগটাও আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সাথে একে অপরের সঙ্গে আছে যে হাউ টু মিনিমাইজ অল দিস প্রবলেমস। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে মিলবে নিরাময়। নিয়মিত চর্চায় সচল শরীরের পাশাপাশি নীরব মানসিকতাও দিতে পারে সুস্থ জীবনের নিশ্চয়তা। বায়ু ও পরিবেশ দূষণের প্রভাবে দীর্ঘমেয়াদী এই ঘাতক ব্যাধি হয়ে ওঠে ভয়ঙ্কর মহাদানব। তাই প্রয়োজনে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ। অসংক্রামক ব্যাধি ও নিরাময়ের করণীয় নিয়ে 21 স্পেশালে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। হাসপাতালে চিকিৎসাধীন কিংবা শয্যাশায়ীদের প্রায় 70%ই কিডনি, ফুসফুস, লিভার কিংবা ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। অস্টিওপরোসিস কিংবা অস্টিও আর্থাইসিসের মতো ব্যাধির কারণও এখন পরিষ্কার। চিকিৎসার অপ্রতুলতা কিংবা দীর্ঘমেয়াদী বলে আর্থিক অসঙ্গতি বাদ দিলে মোটা দাগে এই অসংক্রামক রোগের পেছনে কারণগুলো দৃশ্যমান। যেমন কায়িক পরিশ্রম বা নিয়মিত শরীরচর্চার অভাবে সৃষ্ট স্থূলতা থেকে কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ফুসফুসের সংক্রমণজনিত সমস্যা হয়। খাদ্যাভ্যাসের বিশৃঙ্খলা, যেমন শাকসবজি, ফলমূল এড়িয়ে চর্বি ও শর্করা জাতীয় খাবার গ্রহণ, ফাস্টফুডে আসক্তি, ভেজাল খাদ্য, চিনি, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কিংবা কোমল পানীয় নীরবেই ক্ষতি করে শরীরের। আর ধূমপান, তামাকজাত পণ্য এবং মাদক সেবনে 50% আক্রান্ত হয় অসংক্রামক রোগে। এছাড়া মোবাইল আসক্তি, অলস জীবনযাপন এবং অতিরিক্ত মানসিক চাপের নেতিবাচক প্রভাবও ছাড় দেয় না এক বিন্দু। অনেক ইয়াং লোকদের
15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর লোকের কিন্তু হার্ট অ্যাটাক পাচ্ছি, যেটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও ছিল না। এটা কিন্তু একটা বড় কারণ হলো আমাদের মানে ছেলে মেয়েরা এখন কিন্তু তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, তারা কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে। এই জায়গা থেকে আমাদের মা বাবাদের সচেতন হওয়া দরকার, তার ছেলেকে একটা স্পেস করে দেওয়া যে এই ছেলে মানে এই খেলতে যাক, আউটডোর গেম খেলুক, ইনডোর গেম খেলুক, তারা যাতে সারাক্ষণ দিন রাত মোবাইল আসক্তিতে না থাকে। এই ঘাতক ব্যাধি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব, আর সচেতনতায় সম্ভব এড়ানো। প্রয়োজন জীবনযাপনের পরিবর্তন, ধূমপান ও মাদক বর্জন এবং নিয়মিত শরীর চর্চা। সাদা পাতা, জর্দা, গুড়, নস্যি, কত কীটা টোটাল এটা কিন্তু বাদ দিতে হবে। দিনে আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে, আমাদের ধরেন হাঁটা চলা, ব্যায়াম এগুলো বাড়াইতে হবে। সকাল সন্ধ্যা হাঁটা চলা, বয়স ভেদে, যেমন যারা বয়স অনুযায়ী হাঁটা চলা, ব্যায়াম, হেভি ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে, বিশেষ করে বাচ্চাদের যে বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো যতটুকু অ্যাভয়েড করা সম্ভব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার পাশাপাশি বহুমুখী অস্থিরতাও দীর্ঘমেয়াদী এই মরণ ব্যাধির জন্য দায়ী। ইন্ডাস্ট্রিগুলোতে, জুট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, কিন্তু অনেক কনস্ট্রাকশন কাজও তো হচ্ছে, তাতেও তো জলবায়ু বাড়ছে। এগুলো তো ইভেন যে রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া, যে কালো ধোঁয়া, পুরোনো গাড়ি, ট্রাকের এরকম যে ধোঁয়া, এগুলো পলিউশন যাতে না হয়। আর বায়ু দূষণ নিয়ে তো সারা পৃথিবীতেই একটা আলাপ আলোচনা এগুলো চলছে, সুতরাং এগুলো নিয়ে গভর্নমেন্টকে তো মেজার নিতে হবে আর কি। অসংক্রামক ব্যাধি মহামারী রূপে অকাল মৃত্যুর কারণ না হোক, সুস্থতায় বাঁচুক পৃথিবীর মানুষ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফের সর্বোচ্চ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের, গাজার রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী গ্রামে মন্দিরে আগুন লাগায় গণপিটুনিতে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সমবেদনা জানাতে দুপুরে চোপেরঘাট গ্রামে নিহতদের বাড়িতে যান ধর্মমন্ত্রী। সেখানে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা সহায়তা দেন। এ সময় ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন মন্ত্রী। ন্যায় বিচারের সাথে যা কিছু করার দরকার সবকিছু আপনারা দ্রুততম সময়ের মধ্যে করবেন এবং এর ন্যায় বিচার হোক, এটা জনগণ দেখুক। এই ধরনের অপকর্ম সমাজ কেউ না ঘটাইতে পারে। বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে কুমিল্লার টাউন হল মাঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিকেলে শিবনারায়ণ দাসের মরদেহ টাউন হল মাঠে নিয়ে আসা হয়। এ সময় তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা সদর 6 আসনের সংসদ আকমা বাহাউদ্দিন বাহার। এরপর একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস। এবার ব্যবসা বাণিজ্যের সংবাদ। নিটল মোটরস তাদের বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী। শনিবার রাজধানীর নিটল নিলয় সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে হাই স্পিড এবং স্টাইলিশ বিভিন্ন ডিজাইনের পিকআপ ও ট্রাক প্রদর্শিত করা হয়। এ সময় নিটল নিলয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহমেদ বলেন, মানসম্মত প্রোডাক্ট ও উৎকৃষ্ট বিক্রয়োত্তর সেবার মাধ্যমে গ্রাহকদের মন জয় করেছে, যা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানভীর শহীদ সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা। নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ও স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতে কুষ্টিয়ায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ফুটবল একাডেমি। 127 কিশোর ও তরুণ এরই মধ্যে নাম লিখিয়েছে একাডেমিতে। প্রতিদিন প্রশিক্ষণের পাশাপাশি চলছে প্রীতি ফুটবল ম্যাচ। এমন উদ্যোগে সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আকাশুজ্জামান। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রত্যন্ত গ্রাম কয়া।
এ গ্রামে জন্ম বেড়ে ওঠা অবিভক্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা বাঘা যতীনের। এ গ্রামে জন্মেছিলেন বিখ্যাত উপন্যাসিক আকবর হোসেন। এমন মহানদের জন্মস্থানের যুবক ও কিশোররা দিন দিন আসক্ত হচ্ছিল মাদক আর মোবাইল ফোনে। তবে এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। গ্রামের অনেক যুবকরাই জড়ো হচ্ছেন খেলার মাঠে। কয়েক গ্রামের তরুণ শিল্প উদ্যোক্তা, কবি ও গীতিকার মিলন হাসান সেখানে প্রতিষ্ঠা করেছেন স্বপ্নভূমি ফুটবল একাডেমি। একে একে নাম লিখিয়েছেন প্রায় 150 তরুণ। কয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রতিদিন তাদের প্রশিক্ষণের পাশাপাশি মাঝে মধ্যে আয়োজন করা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ। যুব সমাজকে সুন্দর করে যদি আমরা তৈরি করতে পারি, খেলাধুলা, পড়াশোনা, এই মাধ্যমগুলোকে যদি আমরা তাদের সঠিকভাবে ব্যবহার করে নিয়ে আসতে পারি, বঙ্গবন্ধু যে সোনার দেশটা চাচ্ছি সেই দেশটাই কিন্তু হবে। মোবাইল ও মাদক ছেড়ে খেলার মাঠে আসতে পেরে খুশি এলাকার যুবক ও কিশোররা। ভবিষ্যতে ভালো মানের ফুটবলার হওয়ার স্বপ্ন তাদের। অনেক ছেলেপেলে বাজে আড্ডা থেকে, অনেক বাজে কাজ থেকে এখন একাডেমিতে প্রতিদিন বিকালে প্র্যাকটিস করে, খেলাধুলা হয়। একটা আশীর্বাদ রূপে আমরা একাডেমিটা পেয়েছি আর কি। আমাদের অনেক দারিদ্র পরিবারের ছেলে পর্যন্ত এসে এখানে প্র্যাকটিস করতে পারতেছে, তার মাধ্যমে তার সুপারিশে লেখাপড়া করতেছে। এগুলোতে আমাদের মনে করেন অনেক উপকার হচ্ছে। এ উদ্যোগে খুশি স্থানীয় অভিভাবক ও ফুটবল প্রেমী মানুষ। মিলন হাসানের মতো যদি আরও অন্য গ্রামে যদি এই উদ্যোগটা মিলন হাসানের মতোই যদি কেউ নেয়, তাহলে পরে সোনার ছেলে তো তৈরি হবে, সোনার বাংলাও তৈরি হবে। ভবিষ্যতে এই একাডেমিকে আরও বৃহৎ পরিসরে গড়ে তোলার আশা প্রতিষ্ঠাতার। 1 বছরের মধ্যে বাচ্চারা খেলবে হয়তো জেলা পর্যায়ে, তারপরের বছর খেলবে হয়তো বিভাগীয়, পরের বছর খেলবে দেখা যাচ্ছে জাতীয় পর্যায়ে। তো জাতীয় পর্যায়ে যখন খেলবে তখন আমার এই এলাকার যে সৌন্দর্য তৈরি হবে, সেই সৌন্দর্যের জন্য আমি অপেক্ষা করতেছি এবং এজন্যই আমি এই একাডেমিটা করেছি। এমন উদ্যোগ সবখানে ছড়িয়ে দিতে পারলে তরুণদের মাদক থেকে ফেরানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ইতালিয়ান ফুটবল লিগে দুর্বল ক্যাগলিয়ারির বিপক্ষেও জিততে পারল না জুভেন্টাস। 2-2 গোলের ড্র করে পয়েন্ট টেবিলের 3 নম্বরেই থাকছে তুরিনের ওল্ড লেডিরা। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। 30 ও 36 মিনিটে ক্যাগলিয়ারি। অন্য খেলার খবর। 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও 25টি ক্লাবের 190 জন অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। ফাইনাল হবে 27 এপ্রিল। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, 2028 সালের অলিম্পিক গেমসে খেলাই তাদের মূল লক্ষ্য। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরো একবার। তীব্র গরমে পুড়ছে দেশ। যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। 7 দিন বন্ধ স্কুল কলেজ। দেশীয় খেলার প্রসারের তাগিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তোলার আহ্বান। উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ। অমান্যকারীদের তালিকা হচ্ছে। ঢাকা শিশু হাসপাতালের আইসিইউ এখনো চালু হয়নি, মিলছে বাকি সব সেবা। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকরা শোষণের শিকার, বলছে জাতিসংঘ। মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।